আসসালামু আলাইকুম। ৩ টি বিন্দুর সমরেখা হওয়ার শর্ত। এই টপিকটা থেকে সরলরেখার এই টপিকটা থেকে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে অনেকগুলো কোয়েশ্চেন অলরেডি এসেছে এবং খুবই কনসেপচুয়াল একটা টপিক, ইন্টারেস্টিং একটা টপিক। তো আমরা হচ্ছে এই টপিকটা থেকে এখন বিস্তারিত আলোচনা করব এবং হচ্ছে রিলেটেড কিছু কোয়েশ্চেন সলভ করব। তো প্রথমত আমরা হচ্ছে দেখি যে আসলে ৩ টি বিন্দু সমরেখা হওয়ার শর্তটা কি আসলে সেটা আগে একটু ফাইন্ড আউট করা লাগবে। তো এখানে দেখো এখানে আমি ৩টা বিন্দু দেয়া আছে। এই যে একটা সরলরেখা, এই যে এ থেকে সি এটা একটা সরলরেখা নির্দেশ করতেছে এবং এই সরলরেখা ৩টা পয়েন্ট এ, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে সি ৩টা পয়েন্ট এখানে নির্দেশ করতেছে। তো ৩টা পয়েন্টে ৩টা স্থানাঙ্ক দেয়া আছে। আচ্ছা, তো এইখানে খুব ভালো মতো যদি আমরা একটু অবজার্ভ করি তাহলে আমরা এখান থেকে ২ থেকে ৩টা অবজারভেশন পাবো। ঠিক আছে? তো আমরা অবজারভেশন 1 যদি একটু লিখি, অবজারভেশন। তো অবজারভেশন 1 এ আমরা কি দেখতেছি? দেখো তো যে এ পয়েন্ট, বি পয়েন্ট এবং সি পয়েন্ট এরা কিন্তু একটা সরলরেখার উপর অবস্থিত। অর্থাৎ এদের দ্বারা কোনো ক্ষেত্র তৈরি হচ্ছে না। নরমালি আমরা জানি ৩টা বিন্দু থাকলে একটা ত্রিভুজ হওয়ার কথা থাকে। বাট এখানে ৩টা বিন্দু আছে ঠিক আছে, কিন্তু এরা কিন্তু কোনো ক্ষেত্র তৈরি করতেছে না। তার মানে এই যে ৩টা পয়েন্ট আছে, এই ৩টা পয়েন্ট দিয়ে যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি, তাহলে কি কোনো ক্ষেত্রফল বের হবে? না, এখান থেকে কোনো ক্ষেত্রফল বের হবে না। অর্থাৎ আমরা একটুক বলতে পারি যে এখান থেকে যদি আমি ত্রিভুজ এ বি সি বের করি তাহলে আমার অ্যান্সার আসবে 0। তার মানে ৩টি বিন্দুর সমরেখা হওয়ার প্রথম যে শর্ত সেটা হচ্ছে তাদের ক্ষেত্রফলটা কি হবে? 0 হবে। ওকে, এরপর আমরা অবজারভেশন 2 দেখব। তো অবজারভেশন 2, ওকে, এবার একটু ভালো মতো দেখো যে আমি যদি বলি এ বি সরলরেখা বা যদি বলি বি সি সরলরেখা বা বলি এ সি সরলরেখা, এখানে তিনটাই কিন্তু সরলরেখা নির্দেশ করতেছে। ওকে, এই যে এ বি সরলরেখার ঢাল কত বলো তো? এ বি সরলরেখাটা কি ঢাল কত? এ বি সরলরেখাটা কি এক্স অক্ষের উপর না? আর এক্স অক্ষের উপর হইলে তার ঢাল কত হবে? 0 হবে। তার মানে এ বি রেখার ঢাল, এ বি রেখার ঢাল কত? 0, কারণ এটা এক্স অক্ষের উপর। একইভাবে বিসি রেখার ঢাল তাও কত হবে? 0 হবে। একইভাবে এসি রেখার ঢাল তাও কত হবে? 0 হবে। তার মানে আমরা দেখতেছি কি এখানে প্রত্যেকটা রেখার প্রত্যেকটা পয়েন্টের ঢাল কত? 0। আচ্ছা, তো এখান থেকে আমরা আরেকটা শর্ত এখান থেকে করতে পারতেছি। শর্তটা হলো কি, যে তাহলে শর্তটা আমরা পাইলাম কি, যে ৩টি বিন্দু যদি সমরেখা হইতে হয় তাহলে যে কোনো ২টি বিন্দুর ঢাল, যে কোনো ২ জোড়া বিন্দুর ঢাল, যে কোনো, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এ বি এর ঢাল ইকুয়াল টু বিসি এর ঢাল অথবা এসি এর ঢাল। তো আমরা হচ্ছে যে কোনো ২টা ঢালকে সমান ধরে আমরা হচ্ছে অজানা রাশিটাকে বের করব। তো এখানে ২টা প্রসেস, মানে এই অ্যান্সারগুলো, প্রশ্নের অ্যান্সারগুলো করার ২টা প্রসেস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অবজারভেশন 1 আর একটা হচ্ছে অবজারভেশন 2। তো আমার কাছে যেটা মনে হচ্ছে তুলনামূলকভাবে আমরা যদি অবজারভেশন 2 কে অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, তো চলো অ্যাপ্লিকেশনে চলে যাই। এখানে একটু দেখো, এই প্রশ্নটা হচ্ছে বিইউপিতে ২০২০ সেশন আসছিল। সো এখানে কি বলছে দেখো, 1,0, 0,b এবং 2,2 তিনটা বিন্দু কি বলছে? সমরেখা বলছে। সমরেখা হইলে এই জিনিসটা ইকুয়াল টু কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সমরেখা হওয়ার শর্তটা অ্যাপ্লাই করি। শর্ত কি ছিল? আচ্ছা, তোমাদেরকে শর্তটা একটু দেখানোর আগে আরেকটা জিনিস একটু বলি, যে ধরো এক্স কমা ওয়াই, তারপর হচ্ছে 2,2, তারপর হচ্ছে 3,3, জাস্ট আমরা ধরে নিলাম, মানে আমি ম্যাথ করার আগে কিভাবে চিন্তা করতে হবে ওই জিনিসটা একটু বোঝানোর জন্য। তো আমি যেটা করব কি, ঢালগুলো বের করার জন্য প্রথম যেই আছে এক্স এর ঢালগুলো বের করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এক্স মাইনাস 2 বের করলাম, ডিভাইডেড বাই, এরপর দেখো এইখানকার এক্স, তাহলে কত? 2 মাইনাস থ্রি ইকুয়াল টু, এবার ওয়াই এর গুলা করবো, ওয়াই মাইনাস 2, নিচে হচ্ছে আবার এইখানকার ওয়াই 2 মাইনাস 3। ঠিক আছে? এবার ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, তো চলো এটা, আচ্ছা চলো বিইউপিতে আসা এই প্রশ্নটা একটু সলভ করে দেখি। সো এখানে 3টা পয়েন্ট দেওয়া আছে অ্যান্ড বলছে সমরেখা হইলে এ ইনভার্স প্লাস বি ইনভার্সের মানটা বের করতে হবে। তো আমরা শর্তটা অ্যাপ্লাই করি। শর্ত আমরা কি জানি? আমি একটু লিখি,
এ কমা জিরো, তারপর আছে আমার জিরো কমা বি আছে, দেন আছে হচ্ছে 2,2। তো আমরা প্রথমে কি করব, এক্সের পার্থক্যগুলো নিব, এক্সের পার্থক্য নিয়ে অনুপাত করে দিব। তাহলে এ মাইনাস জিরো, তো এ মাইনাস জিরো মানে কি এ হবে ডিভাইডেড বাই, এরপরে আবার এখানে এক্সের পার্থক্য নিব 0 - 2, তার মানে হচ্ছে -2 ইকুয়াল টু, এবার ওয়াইয়ের পার্থক্য নিব 0 - বি, তার মানে হচ্ছে -বি হবে, দেন বি -2, তো বি -2 করলে বি -2ই হবে। তো আর গুণ যদি করি, এটার সাথে এটা গুণ করো, তাহলে কত হবে 2b হবে, অ্যান্ড এইখানে গুণ করলে হবে, যদি আমরা এই পাশে গুণ করি তাহলে হবে ab -2a। ওকে, আচ্ছা, এরপরে 2b মাইনাস মানে +2a ইকুয়াল টু ab, এটা আমরা লিখতে পারি। এখান থেকে আমরা যেটা করব, ডান পাশে 1 বানাই ফেলবো, ডান পাশে কি বানাই ফেলবো 1 বানাই ফেলবো, অর্থাৎ 2b ডিভাইডেড বাই ab প্লাস 2a ডিভাইডেড বাই ab ইকুয়াল টু 1। ওকে, তাহলে এখান থেকে b আর b কাটা, এখান থেকে a আর a কাটা, তাহলে আমরা দেখতেছি a এর উপরেও 2 আছে, b এর উপরেও 2 আছে, তাহলে আমরা কাজ করি 2কে কমন নিই, কমন নিলে এখানে কি পাচ্ছি 1/b প্লাস 1/a ইকুয়াল টু 1। তাহলে 1/b প্লাস 1/a ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে হাফ। এবং দেখো এই 1/b মানে কি a ইনভার্স, সরি 1/b মানে হচ্ছে b ইনভার্স, 1/a মানে হচ্ছে a ইনভার্স, এই জিনিসটার মানটাই তোমার কাছে চাইছে, এবং এটা কত 2, তার মানে আমরা বুঝলাম আমাদের অ্যান্সার কত হবে হাফ হবে, এই যে হাফ। ওকে, আচ্ছা, এর পরবর্তী ম্যাথটাতে যাই। এই ম্যাথটা একটু দেখো, এখানে 3টা বিন্দু দেওয়া আছে এবং বলছে যে কে সরলরেখার মধ্যে অবস্থান করে, তার মানে এই বিন্দুটা কে সরলরেখায় অবস্থান করে, এই বিন্দুটাও কে সরলরেখায় অবস্থান করে, এই বিন্দুটাও কে সরলরেখার উপরে অবস্থান করে, তার মানে 3টা বিন্দু একটা সরলরেখার উপর আছে, মানে সমরেখ। ঠিক আছে, তাহলে শর্তে অ্যাপ্লাই করি। তো আমরা এখানে লিখি, আমার লিখি তোমাদের বোঝার সুবিধার্থে, 21 2,9 -1,0। সো আমরা এখানে হচ্ছে এক্সের পার্থক্য নিয়ে অনুপাত করব, n-2 ডিভাইডেড বাই 2 - 1, তার মানে হবে 3 ইকুয়াল টু 2 × 1 - 9, 21 - 9 করলে আসবে হচ্ছে 12, এরপরে নিচে আসবে হচ্ছে 9 - 0 মানে নিচে হচ্ছে 9। তো আর যদি গুণ করি আমরা 9n, মানে এটার সাথে এটা যদি গুণ করি 9n - 18, এবং ওই পাশে পাবো কত 36, সুতরাং 9n ইকুয়াল টু আমরা পাচ্ছি 18, যদি ওই পাশে চলে যায় তাহলে হবে 3 × 18 = 54, মানে 54 হবে। ওকে, সুতরাং n ইকুয়াল টু হবে 54 ডিভাইডেড বাই 9, সো কাটাকাটি করলে অ্যান্সার হবে 6। তো আমরা বুঝে গেলাম আমাদের অ্যান্সার কত হবে 6 হবে। খুবই ইজি, খুবই ইজি। আশা করি এই ধরনের ম্যাথগুলো আসলে তোমরা সবাই পারবা, একটু ভালো মতো প্র্যাকটিস করলেই হয়ে যাবে।